বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের কিছু অংশ এবং আমাদের ভারতবর্ষের 2 জেলা জুড়ে বিস্তৃত এই সুন্দর বনভূমি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই সুন্দরবনের 6,517 বর্গ কিলোমিটার অর্থাৎ 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি 34% রয়েছে আমাদের ভারতবর্ষে। বর্ষাকালের সুন্দরবন ঘুরে দেখতে এবং সে সাথে ইলিশ উৎসব 2024-এর সাক্ষী হতে আমিও এবার রওনা দিলাম পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থেকে সুন্দরবনের উদ্দেশ্যে। কাটোয়া থেকে রাত 12:17 তিস্তা তোর্ষা এক্সপ্রেস ধরে প্রথমে এসে পৌঁছই শিয়ালদাহ। গুড মর্নিং এভরিবাডি। এখন সময় সকাল 6:45 আর আমি এসে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনের সামনে। তো অরিজিনালি শিয়ালদা স্টেশনে পৌঁছানোর কারণ হচ্ছে এখান থেকে কিন্তু আজ আমাদের নতুন ট্যুর শুরু হচ্ছে। অর্থাৎ আগে যে ভ্রমণ পর্বটা ছিল, যেটা আপনারা দেখেছিলেন যে অফবিট নর্থ বেঙ্গল বর্ষার সময়, তো সেই ভ্রমণ পর্ব কিন্তু ইতিমধ্যে আমাদের শেষ হয়ে গেছে। তো আজকে থেকে নতুন ভ্রমণ পর্ব কিন্তু শুরু হচ্ছে। আজকে থেকে যেই ভ্রমণ পর্বটা শুরু হচ্ছে সেটা হচ্ছে আমরা যাচ্ছি সুন্দরবন। এই বর্ষায় জাস্ট ইলিশ উৎসব যেটা হয় সুন্দরবনের ইলিশ উৎসব, সেই ইলিশ উৎসব কিন্তু জাস্ট শুরু হয়েছে। আর এই মুহূর্তে আমরা সেই ইলিশ উৎসবেই পৌঁছে যাচ্ছি সুন্দরবন। কাল রাত থেকে কিন্তু ঝেপে বৃষ্টি হচ্ছিল, আর এখন যদিও বৃষ্টি কিছুটা কমেছে তবুও কিন্তু হচ্ছে। যাই হোক, এখানে আর খুব বেশি সময় নষ্ট করব না। 7:42-এ আমাদের ট্রেন রয়েছে ক্যানিং লোকাল। তো চলুন সাউথ সেকশনে যাওয়া যাক। এসে পৌঁছে গেছি শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশনে, আর এখান থেকেই কিন্তু আমাদের ট্রেন রয়েছে 7:42-এর ক্যানিং লোকাল। আর যেটা টিকিট অলরেডি আমরা করে ফেলেছি। এই হচ্ছে টিকিট কানটা কিন্তু এখন আগের থেকে অনেক সহজ। এখন আর আগের মতন লাইনে দাঁড়াতে হয় না, যেহেতু ইউটিএসের যুগ। এখন ইউটিএসের থ্রু কিন্তু অনায়াসেই আপনারা মোবাইলের মাধ্যমে টিকিটটা কেটে নিতে পারবেন। আমরাও তাই করলাম। এরপর শিয়ালদাহ থেকে সকাল 7:42-এর ক্যানিং লোকাল ধরে আমরা রওনা দিলাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। তবে বলে রাখি, সুন্দরবন পৌঁছতে হলে প্রথম আপনাদের ক্যানিং আসতে হবে। আর যেহেতু লঞ্চ ছাড়ার সময় সকাল 11টা, সে কারণে শিয়ালদাহ থেকে 7:42-এর ক্যানিং লোকাল ধরাটাই সবার জন্য ভালো হবে। শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ট্রেনের ভাড়া মাত্র 10 টাকা। পৌঁছতে সময় লাগবে 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মতো। যাই হোক, ট্রেন এগিয়ে চলল ক্যানিংয়ের উদ্দেশ্যে। কাল রাত থেকে বৃষ্টি বন্ধ না হওয়ায় মনে কোথাও একটু হলেও ভয়ের সঞ্চার হচ্ছিল যে কোনো কারণে ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে না তো, ট্রিপটা কমপ্লিট করতে পারবো তো। এইসব ভাবতে ভাবতে বৃষ্টি সাথে নিয়ে এসে পৌঁছলাম ক্যানিং। সময় 9টা আর আমরা এসে পৌঁছে গেছি ক্যানিংয়ে। ক্যানিং স্টেশনের সামনে দেখবেন এই যে বিভিন্ন রকম কাউন্টারগুলো রয়েছে ট্রাভেল এজেন্সি, এদের মারফতে কিন্তু আপনারা সুন্দরবনের ট্যুরটা বুক করতে পারবেন। আর যখন আপনারা ট্রাভেল এজেন্সির থ্রু ট্যুরটা বুক করবেন, ক্যানিংয়ে নামার পর থেকে দেখবেন কিন্তু সেই ট্রাভেল এজেন্সির গাড়ি অর্থাৎ টোটো কিংবা অটো এই ক্যানিং স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে আপনাদের জন্য। আগে থেকে তারা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তারপর আপনি নামার পর সেই অটো ধরে কিংবা টোটো ধরে সোজা পৌঁছে যাবেন সোনাখালী ঘাট। স্টেশন থেকে বেরোনোর পর আপনাদের কিন্তু একটু হেঁটে যেতে হবে ম্যাজিক স্ট্যান্ড অবধি, মানে ম্যাজিক যে গাড়িগুলো রয়েছে সেই স্ট্যান্ড অবধি। আর অটো দেখবেন, যখন আমি দেখালাম যে আমরা ক্যানিং ঢুকছি, সেই সময় কিন্তু দেখলেন যে বাঁদিকে প্রচুর অটো দাঁড়িয়েছিল, আর তারা কিন্তু বিভিন্ন ট্রাভেল এজেন্সির যে কার্ডগুলো হয় সেগুলো হাতে নিয়ে দাঁড়িয়েছিল। তো অটো কিন্তু ওই সাইড থেকেও পাওয়া যায়। আর ম্যাজিকের জন্য আপনাদের একটু স্টেশনের সামনের রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে। এই দেখুন মেন রাস্তা আমরা চলে এসেছি, সামনেই রয়েছে ম্যাজিকের স্ট্যান্ড। এই এসে পৌঁছালাম ক্যানিং ব্রিজ রোড অটো স্ট্যান্ড বলা হয় এই জায়গাটাকে। আর এখানেই দেখুন এই যে ম্যাজিক গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। তবে স্টেশন থেকে কিন্তু প্রায় 5 মিনিটের হাঁটা পথ রয়েছে, তবে আপনি এই ম্যাজিকের স্ট্যান্ডে পৌঁছতে পারবেন। এরপর গাড়ি করে রওনা দিলাম সোনাখালী ঘাটের উদ্দেশ্যে। তবে বলে রাখি, সোনাখালী যাওয়ার এই ম্যাজিক গাড়ি বা অটোর ভাড়া আপনাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ধরা থাকবে। এই সুন্দরবন ট্যুর প্যাকেজ শুরুই হয়ে থাকে ক্যানিং থেকে। কিছু দূর চলার পর জানতে পারি আমাদের লঞ্চে ওঠার ঘাট সোনাখালী থেকে পরিবর্তিত হয়ে গদখালি করা হয়েছে। আমরা এসে পৌঁছেছি গদখালি ফেরিঘাটে। এটা কিন্তু সোনাখালী থেকে প্রায় আরও 19 মিনিটের দূরত্বে অবস্থিত এই গদখালি। এখানেও কিন্তু দেখুন
এই ম্যাজিক গাড়ির স্ট্যান্ড কিংবা অটো স্ট্যান্ড যেগুলো বলছেন সেগুলো কিন্তু এখানটায় রয়েছে। এছাড়াও আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এখানে পার্কিং রয়েছে, অর্থাৎ আপনারা নিজেদের গাড়ি নিয়ে এসে এখানে পার্কিং করে তারপর কিন্তু এখান থেকে আপনারা ফেরিতে উঠতে পারবেন। গদখালি ফেরিঘাটে পৌঁছে দেখি শুধুমাত্র আমাদের নয়, অন্যান্য ট্রাভেল এজেন্সির লঞ্চও সেখানে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এরপর উঠে পড়লাম লঞ্চে। লঞ্চ তার যাত্রীদের নিয়ে রওনা দিল 2 রাত 3 দিনের সুন্দরবন সফরে। এক্সাইটমেন্ট প্রচুর ছিল। আমার লাইফে প্রথম সুন্দরবন সফর, তাও আবার লঞ্চে ভেসে। লঞ্চ এগিয়ে চলল তার প্রথম গন্তব্য গোসাবার উদ্দেশ্যে। গোসাবা পৌঁছে প্রথম সার্ভ করা হলো ব্রেকফাস্ট। ওই দেখুন চলে এসেছে কিন্তু ব্রেকফাস্টে রয়েছে লুচি, আলুর দম, মিষ্টি, রয়েছে একটা ডিম সিদ্ধ। ট্রিপে বাঘের দেখা কতটা পাবো না পাবো সেটা জানা নেই, এখানে কিন্তু ভুরি ভোজের আয়োজন যথেষ্ট। এই যে পুরো ট্রিপটা আজ কাল 2 দিনের ট্রিপ হবে, 2 দিনে কিন্তু খাওয়া দাওয়ার এলাহি অ্যারেঞ্জমেন্ট রয়েছে। ব্রেকফাস্টের পর আমাদের সার্ভ করা হলো কোল্ড ড্রিঙ্কস। আমরা এসে পৌঁছেছি গোসাবা, আর গোসাবায় এই যে আমাদের যে লঞ্চটা ছিল সেটা এখানটাই থাকলো। আর আমরা এখন যাব যে হ্যামিল্টন হাউস আছে কিংবা বেকন বাংলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। আপনারা যখন গোসাবাতে লঞ্চ থেকে নামবেন, এই যে রাস্তাটা রয়েছে রাস্তা দিয়ে সোজা হাঁটার সময় দুদিকেই দেখবেন কিন্তু প্রচুর দোকান রয়েছে। আপনাদের যাদের কিছু প্রয়োজনীয় সামগ্রী কেনার থাকবে তারা কিন্তু এখান থেকেই অবশ্যই সেই সামগ্রীগুলো কিনে নেবেন। এটাই কিন্তু সবথেকে ভালো জায়গা, প্রচুর দোকান রয়েছে, অন্যান্য জায়গায় এগুলো নাও পেতে পারেন। তো আমরা এসে পৌঁছেছি বেকন বাংলোর গেটের সামনে, আর এই দেখুন এই সামনেই রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে কিন্তু আপনাদের অবশ্যই এখান থেকে টিকিট কেটে নিতে হবে। তো এখানে টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 5 টাকা করে। আর এই যে সামনে রয়েছে গেট। এসে পৌঁছে গেছি আমরা বেকন বাংলোতে। এই বেকন বাংলোতে হ্যামিল্টন সাহেবের নিমন্ত্রণে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1932 সালে 2 দিনের জন্য এই বাংলোতেই এসেছিলেন। এই দেখুন সামনেই রয়েছে সেই বাংলো, আর এখানে দেখুন এই সামনে 2 জন দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, তার পেছনে দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর আর হ্যামিল্টন সাহেবের স্ট্যাচু রয়েছে ওখানটায়। আর গোসাবায় আসলে কিন্তু এটা একটা সবথেকে বড় স্পটের মধ্যে পড়ে। চলুন একবার এই বেকন বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একবার ভেতর থেকে দেখে আসি। এই হচ্ছে দেখুন, ভেতরে ঢোকার কিন্তু কোনো অনুমতি নেই, মানে ভেতরটা কখনোই ঢোকা যায় না, বন্ধই করা থাকে। আর তার সাইড দিয়ে এরকম একটু রাস্তার মতন করা রয়েছে, মানে বারান্দা যেটা, এখান দিয়ে আপনারা একবার জাস্ট বাংলোটার পাশটা ঘুরে নিতে পারবেন। এই বাংলোটাই কিন্তু সেই একমাত্র ইতিহাসের সাক্ষী। আর বাদ বাকি যে মূর্তিগুলো দেখছেন কিংবা এই যে এখানে যে স্ট্যাচুটা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, আর এই দিকে যে দেখুন যেগুলো নতুন স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ সবই নতুন, এগুলো পরেই তৈরি করা হয়েছে। আর একমাত্র ইতিহাসের সাক্ষী যেটা, সেটা হচ্ছে এই বেকন বাংলোটা। আর এই হচ্ছে ওভারঅল দেখুন বেকন বাংলোর ভেতরটা। বেকন বাংলো দেখার পর এসে পৌঁছলাম হ্যামিল্টন বাংলো দেখার জন্য। এই হচ্ছে দেখুন হ্যামিল্টন হাউস। হ্যামিল্টন হাউস অরিজিনালি স্যার হ্যামিল্টন কিন্তু এই হাউসের প্রতিষ্ঠা করে, মানে এখানে একটা এই যে আশেপাশে যে বসতিটা, এখানে কিন্তু হ্যামিল্টন সাহেবই এই বসতি স্থাপন করে। বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো দেখে আবারও ফিরে এলাম লঞ্চে। তবে যেটা বলার, বেকন বাংলো একটু দেখার মতো হলেও হ্যামিল্টন বাংলোতে দেখবার মতো আহামরি সেরকম কিছু নেই। চাইলে শুধুমাত্র বেকন বাংলো দেখেও আপনারা লঞ্চে ফিরে আসতে পারবেন। শুরু হয়েছে বর্ষা, আর সে সাথেই কিন্তু সুন্দরবনের ইলিশ উৎসবও শুরু হয়ে গেছে। সুন্দরবনের এই ট্রিপটা শুরু করেছি ইলিশ উৎসব শুরু হওয়া মাত্রই। আর আমরা এবার যাদের হাত ধরে করছি তারা হচ্ছে সুন্দরবন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। আচ্ছা, এই যে সামনে যে বাঁধটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু রিপেয়ারিং চলছে। দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু ওই দেখুন মেশিন সব রাখা রয়েছে, ওখানটায় মেশিনগুলো রাখা রয়েছে, আর এখানে দেখুন রিপেয়ারিং ওয়ার্ক চলছে। যখন আমফান হয় তখন কিন্তু এই বাঁধটা ভেঙে যায়, আর তারপর থেকে এখনও অবধি কন্টিনিউ সেই বাঁধের মেরামতি চলছে। তো এই যে চলে এসছে আমুদি মাছ ভাজা,
আচ্ছা বলে রাখি, আমুদি মাছ কিন্তু এই নিয়ে আমি সেকেন্ড টাইম ট্রাই করছি। এর আগে যখন লালগঞ্জ এসেছিলাম, লালগঞ্জে যেখানে ছিলাম সেখানে কিন্তু এই আমুদি মাছ ভাজা দিয়ে আমাদের যে দুপুরের লাঞ্চ ছিল সেই লাঞ্চটা হয়েছিল। আর এই সেকেন্ড টাইম হচ্ছে আমার সুন্দরবন এসে এই আমুদি মাছ ভাজা। চলুন একবার টেস্ট করে দেখা যাক। বেশ ক্রিস্পি একটা ভাব রয়েছে, কিন্তু যেটা বলবো, এই যে মাছটা না, এটা মাছ কম আর কাটা বেশি থাকে এই মাছে, অন্য কিছু কিন্তু নেই। আহামরি যে খুব বেশি টেস্ট এরকমও কিছু আমার লাগে না, কিন্তু বেশ এই সুন্দরবনের লঞ্চে বসে এরকম একটা স্ন্যাক্স, এটাই সত্যি খুব ভালো জিনিস একটা। এসে বসেছি এই যে লঞ্চটা, তার ক্যাপ্টেনের কেবিনে। তো এখান থেকেই কিন্তু এই লঞ্চের দিক পরিবর্তন বা দিক নির্ণয় করা হয়। এরপর পৌঁছলাম লঞ্চের লোয়ার ডেকে। লোয়ার ডেকে কিন্তু আপনারা যেরকম দেখলেন, আপার ডেকে কিছু চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, যেখানে আপনারা বসতে পারেন কিংবা বসে লাঞ্চ ব্রেকফাস্ট যা খাবার ওখানটায় সার্ভ করা হবে সেগুলো কিন্তু ওখানে বসে খেতেও পারবেন। আর ওখান থেকে আশেপাশে খুব সুন্দর একটা ভিউ পাবেন, যেহেতু চারিদিকে খোলা রয়েছে। কিন্তু যখন আপনাদের একটু টায়ার্ড লাগবে কিংবা আপনারা যখন একটু বিশ্রাম নিতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু নিচে এরকম কিছু জায়গা করা রয়েছে, এখানে 4টে বড় বড় বেড রয়েছে। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ কিন্তু রেস্ট করে নিতে পারবেন। তবে একদম আহামরি কিছু নয়, কোনো হোটেলের সঙ্গে এটা তুলনা করাও যাবে না, বাট রেস্ট করতে পারবেন। লঞ্চের লোয়ার ডেক থেকে চোখে পড়ল এখানকার লোকেদের জীবন জীবিকার কিছু চিত্র। সময় এখন 4:50 আর এই আমাদের লাঞ্চ সার্ভ করা হচ্ছে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিংড়ি মাছের মালাইকারি এবং ইলিশ মাছ বলে চালানো অন্য কোনো একটি মাছের কারি। লাঞ্চ সেরে বিকালের লঞ্চের ডেকে দাঁড়িয়ে চোখে পড়ল এখন এই যে জায়গাগুলো ফেন্সিং করা রয়েছে, এখানে কিন্তু ওখানটায় লেখাও রয়েছে যে ডেঞ্জার। মানে এই যে জায়গাগুলো না, এর ওই সাইডে নিশ্চয়ই কিছু আছে, হয় বাঘও থাকতে পারে কিংবা কুমিরও থাকতে পারে, যে কারণে হয়তো এরকম ফেন্সিং করা আর এদিকে যাওয়া বারণ। এই যে দেখুন সামনে এই যে ফেন্সিং করা রয়েছে, দেখুন। তো আমরা এখন যে নদীপথে চলেছি সেখান দিয়ে কিন্তু এরকম অনেক কটাই মালবাহী জাহাজ চোখে পড়ছে। কারণ এই যে রুটটা, মানে এই নদীপথটা, এখান দিয়ে কিন্তু ইন্ডিয়া আর বাংলাদেশের ট্রেড হয়। সেক্ষেত্রে এই যে জাহাজগুলো, এখানে এই জাহাজগুলোতে ইন্ডিয়ান ফ্ল্যাগের সঙ্গে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো রয়েছে। মানে অরিজিনালি জাহাজগুলো বাংলাদেশ থেকে আসছে, আর যখন এটা ইন্ডিয়ায় প্রবেশ করছে তখন কিন্তু একে ইন্ডিয়ার ফ্ল্যাগও লাগাতে হয়েছে। সূর্যদেবতা তখন অস্তাচলে। অন্যান্য নৌকার সাথে আমরাও এগিয়ে চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। বেশিরভাগ সময় ট্রাভেল এজেন্সি রাত্রিবাস করিয়ে থাকে পাখিরালয়ে, তবে আমাদের ক্ষেত্রে তা হয়নি। আপনারা যখন সুন্দরবনে আসবেন তখন আগে থেকেই ট্রাভেল এজেন্সির সাথে ভালোভাবে এ ব্যাপারে কথা বলে নেবেন। পাখিরালয়ে থাকলে সন্ধ্যের সময় পাখিরালয়ের একটা জমজমাট মার্কেট বসে, যেটা আপনারা দারুণ উপভোগ করতে পারবেন। যাই হোক, আমরা এসে পৌঁছলাম আমাদের জন্য নির্ধারিত হোটেল সংলগ্ন লঞ্চ ঘাটে। এই আমাদের লঞ্চ এসে থামলো ঘাটে, আর এখন আমরা এখান থেকে যাব আজকের জন্য আমাদের যে হোটেল রয়েছে, মানে আমরা আজকে যেখানে রাত্রিবাস করব সেখানে। ঘড়িতে এখন প্রায় সময় 6টা, আর আমরা এসে পৌঁছেছি আজকের আমাদের যেখানে রাত্রিবাসের ব্যবস্থা করা রয়েছে সেখানে। পৌঁছে গেলাম আজকের আমাদের রিসর্টে। এই দেখুন, স্টার ইন রিসর্ট সুন্দরবন।
এই হচ্ছে ওভারঅল রিসর্ট। তো এসে গেছি রিসর্টে, আর আমাদের জন্য যে রুম অ্যালোকেট করা হয়েছে সে রুম অলরেডি আমাদের দিয়ে দিয়েছে। এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। মানে রুমটা মানে কি, এই দেখুন, এটা কিন্তু একটু কটেজ টাইপের, মানে দূর থেকে দেখতে এটা কটেজ। আর বাদ বাকি যেগুলো রয়েছে দেখুন, এই বিল্ডিংগুলোর মধ্যে রুমগুলো রয়েছে। এখানে এসি নন এসি দুরকম রুমই আপনারা পেয়ে যাবেন। তো চলুন একবার আমাদের রুমটা আপনাদের ঘুরিয়ে দেখাই। হচ্ছে আমাদের রুম, চলুন ভেতরে যাওয়া যাক। এই দেখুন, দরজা দিয়ে ঢুকেই প্রথমেই এখানটায় রয়েছে দুটো সোফা, সামনে রয়েছে টেবিল, আর এখানে তিনজনা থাকার মতন কিন্তু একটা বেড রয়েছে। আর এইখানটা রয়েছে একটা আলমারি, এটা রয়েছে একটা ড্রেসিং এরিয়া, আয়না লাগানো রয়েছে, একটা চেয়ার রয়েছে সাথে, আর এদিকে একটা উইন্ডো, এদিকে একটা উইন্ডো, আর ওয়াশরুমটা এদিকে রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের ওভারঅল রুম। এরকম রুম আপনারা এই প্রপার্টিতে এসি নন এসি দুটোই পেয়ে যাবেন, তবে কটেজ যে দুটো আছে দুটোই কিন্তু নন এসি। এখন সময় 8টা 10, আর বলে রাখি আমরা যখন এসেছিলাম, মানে আমরা তো 5টার পরে এখানটায় চেক ইন করেছি, দেখেছেন আপনারা। তারপর ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠলাম এই 7:30টার মতন বাজে তখন। তারপর এখন 8টা 10 বাজে। এখন এসছে চিকেন পকোড়া, মানে ইভিনিং যে স্ন্যাক্সটা থাকে সেখানে দিয়েছে চিকেন পকোড়া দিয়েছে, আর সাথে দিয়েছে কেচাপ। এরপর এসে পৌঁছলাম গানের আসরে। এখন সময় 9:30, আর একটু আগে আমরা স্ন্যাক্স করলাম। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ছিল কফিটা আপনাদের দেখানো হয়নি, সে যাই হোক। এরপরে এখানে কিন্তু লোকাল প্রোগ্রাম শুরু হয়েছে, মানে বাউল গান চলছে। গিয়েছিলাম, একটুখানি দেখলাম, তারপরে এই সাইডে চলে আসলাম। রাতের বেলা এখন পুরো রিসর্টটা অন্ধকার। আচ্ছা বলে দিই, ওই যে দূরে যে লাইটটা জ্বলছে ওখানে রয়েছে আমাদের হোটেল। আর দেখুন এই রয়েছে আমাদের লঞ্চ। মানে এই লঞ্চে করেই কিন্তু আজকে আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি। আর আমরা এসে গেছি সেখানেই, দেখুন এই যে সামনে জল রয়েছে, এই ঘাট দিয়ে আমরা তখন উঠেছিলাম। এই লঞ্চ রয়েছে, আর এখানে রান্নাবান্না চলছে কিন্তু। এরপর সার্ভ করা হলো ডিনারে ছিল চিলি চিকেন এবং ফ্রাইড রাইস। এখন সময় হচ্ছে রাত 11:30। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে। আপনারা দেখেছেন যে আমরা সেই কালকে রাত থেকে একটা জার্নি কিন্তু শুরু করেছিলাম। মানে আমাদের যেখানে বাড়ি অরিজিনালি কাটোয়া থেকে প্রথমে আমাদের আসতে হয়েছিল শিয়ালদাহ থেকে ক্যানিং লোকাল ধরে ক্যানিং এসে পৌঁছাই। তারপরে ক্যানিং থেকে প্রি রিজার্ভড গাড়ি নিয়ে এসে পৌঁছাই গদখালি। তো গদখালি থেকে যে লঞ্চ আমাদের জন্য বুক করা ছিল সেই লঞ্চে চেপে আমরা কিন্তু আজকে সারাদিন সাইট সিন যেগুলো ছিল, সাইট সিন মোট কথা আজকে দুটোই ছিল। একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে ছিলেন সেই বেকন বাংলো, আর একটা হ্যামিল্টন বাংলো। এছাড়া কিন্তু কোনো সাইট সিন আজকে ছিল না। আর বাদবাকি যা নদীর উপরে লঞ্চে ভেসে বেড়ানো আর বিভিন্ন রকম খাবার দাবার। তো সময় এসেছে ভিডিওটা শেষ করার। তবে ভিডিওটা শেষ করার আগে যেটুকু বলবো যে আজকের সারাদিন এই ওভারঅল আমাদের ট্যুর কিংবা ওভারঅল খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে হোটেল আমাদের আজকে কেমন কাটলো সেটা আপনাদের সামনে আমার তুলে ধরা দরকার। তো আজ প্রথম দিন সত্যি কথা বলতে যখন আমরা লঞ্চে উঠি, লঞ্চে ওঠার পর থেকে এদের যে সার্ভিসটা, সেই সার্ভিসটা আমার কোথাও যেন মনে হয়েছে সার্ভিসটা একটু স্লো। আর একটু ফাস্ট হলে হয়তো ভালো হতো। যেরকম বলি, আমরা যখন নৌকায় উঠি, নৌকায় যা ক্যাপাসিটি তার থেকে বেশি লোক কিন্তু আমরা নৌকায় দেখতে পাই। তারপর প্রায় গোসাবা অবধি আমরা দাঁড়িয়ে আসি, সেখান থেকে চেয়ারের অ্যারেঞ্জমেন্ট করা হয়, দেন আমরা কিন্তু বসি। দ্বিতীয় পার্ট আসি খাবার দাবারের ক্ষেত্রে আজকে যা যা মেনু হওয়ার কথা ছিল সব কিছু মেনু কিন্তু আমরা পাইনি। মানে আমাদের যে লিস্টটা দিয়েছিল যে এটা আজকে হবে, সেরকম কিন্তু হয়নি। দেন যে ইলিশ মাছের কথাটা ছিল, আমি বলে দিই আগে, এই সুন্দরবন ইলিশ উৎসবে লোকে বাঘ দেখতে কিন্তু খুব কমই আসে। মানে সুন্দরবন ইলিশ উৎসবে আসার সবথেকে বড় কারণ হচ্ছে এই খাবার দাবার, মানে এলাহি অ্যারেঞ্জমেন্ট যেটা থাকে খাবারের, সেই অ্যারেঞ্জমেন্টের জন্যই কিন্তু লোকে এখানে আসে। বাঘ দেখতে কিন্তু এই ইলিশ উৎসবের সময় খুব কম লোকেই আসে। তো সেই খাবার দাবারের ক্ষেত্রে কি হয় যে মাছটা ওরা ইলিশ মাছ বলে প্রোভাইড করে, অনেকে কমপ্লেন করে যে ওটা ইলিশ মাছ নয়। তারপরে লাঞ্চ করতে করতে আজকে আমরা যখন লাঞ্চ করি আপনারা দেখে থাকবেন যে সেটা 5টার পরে লাঞ্চ করি। তো এই জিনিসগুলো যদি কিছুটা ইমপ্রুভ হয়, এরপরে যে ট্যুরগুলো করবে এই ট্রাভেল এজেন্সি, কিংবা আমরা যদি আরও ভবিষ্যতে কখনো আসি, কিংবা আপনারা যখন এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই ট্যুরগুলো করবেন,
মানে সুন্দরবন ভ্রমণ করবেন, তখন হয়তো জিনিসটা আরও ভালো হবে। তারপর এই যে হোটেলটা যেখানে আমরা রয়েছি, হোটেলটা ভালো। মেন কথা কি জানেন তো, যেই বাজেটের মধ্যে আমরা হোটেলটা বুক করেছি, এই সুন্দরবন যে বাজেটটা মানে পার হেড 3,500 টাকা করে, তার মধ্যে এর থেকে ভালো কিছু হতে পারে না। তবে এই হোটেলেরও মেনটেন্যান্সে কোথাও কিন্তু অভাব রয়েছে, যেরকম বাথরুমের দরজার লকটা ভাঙা। বাথরুম যে খুব পরিষ্কার সেটা কিন্তু নয়, ঘরের বিভিন্ন জায়গায় ড্যামের দাগ রয়েছে। এইখানে দেখুন প্লাস্টার ওখানটায় নষ্ট হয়ে গেছে। তো এইরকম বিভিন্ন জিনিস কিন্তু আজকে আমাদের চোখে পড়েছে। তো আমরা এটা আমাদের ট্যুর এজেন্সিকে জানিয়েছি, আশা করি এই জিনিসগুলো কালকে থেকে হবে না। সুন্দরবন সফরের প্রথম দিন আমাদের মিলিয়ে মিশিয়ে কাটলেও পরবর্তী দিন যে এভাবে কাটবে বা এত কিছু একসাথে ঘটে যাবে তা আমরা কখনোই ভাবতে পারিনি। ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে সুন্দরবন ভ্রমণ পর্বের পরবর্তী পর্ব নিয়ে।